আজকের লেকচারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্বাতন্ত্র মাত্রা, মানে ডিগ্রি অফ ফ্রিডম। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম, মানে দশাসাম্যের চ্যাপ্টারে প্রথম যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কমন, তোমার হচ্ছে একটা অসমসত্ব সিস্টেমের ক্ষেত্রে যে অসমসত্ব সিস্টেমের যে ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত হয় বা সাম্য অবস্থা প্রতিষ্ঠিত হয়, সেই ইকুইলিব্রিয়ামের উপর কোন কোন ফ্যাক্টরগুলো প্রভাব করে এবং ইকুইলিব্রিয়াম নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরগুলো পড়েছিলাম। তার মধ্যে মানে আমরা মানে এই ইকুইলিব্রিয়ামের উপর প্রভাবকারী ফ্যাক্টর এবং ইকুইলিব্রিয়ামের যে শর্তগুলো, এগুলো জানার আগে কতগুলো আমরা টার্মের সঙ্গে পরিচিত হয়েছিলাম। তার মধ্যে এক নাম্বার ছিল কম্পোনেন্ট বা তোমার উপাদান সংখ্যা, সেটা বলা হয়েছে। আর তারপরে ফেজের কথা বলা হয়েছিল বা দশার কথা বলা হয়েছিল এবং উদাহরণ দেওয়া হয়েছিল এর আগের ক্লাসগুলোতে। আজকে 3 নাম্বার যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে মানে স্বতন্ত্র মাত্রা আর ডিগ্রি অফ ফ্রিডম। তো এটাকে যদি আমি ডিফাইন করি তাহলে এরকম বলা যাবে যে ন্যূনতম যে কয়টি নিরপেক্ষ কারক অর্থাৎ ভেরিয়েবল, ঠিক আছে, যেরকম তাপমাত্রা, উষ্ণতা, তারপরে গাঢ়ত্ব, তারপরে চাপ, এই যে এইগুলো এক একটা ভেরিয়েবল। তো বলা হচ্ছে কি যে ন্যূনতম যে কটি নিরপেক্ষ কারক দ্বারা সাম্যাবস্থায় রক্ষিত কোনো সিস্টেমের প্রত্যেক দশার অবস্থা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, সেই সংখ্যাকে কি বলবো? সিস্টেমটির স্বাতন্ত্র মাত্রা বলবো। বোঝা গেল? তার মানে যে কটা কারক দ্বারা কোনো একটা সিস্টেমের প্রত্যেকটা দশার অবস্থা আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবো, সেই সংখ্যাটাকেই আমরা বলবো ওই সিস্টেমের স্বাতন্ত্র মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে? অন্যভাবে একটু বলা যায়, এক্ষেত্রে আমরা অন্যভাবে একটু বলতে পারি, যেমন যে যে কটি কারক মানে সর্বোচ্চ যে কটি কারককে আমরা স্বতন্ত্রভাবে পরিবর্তন করলে মানে ওই সাম্যাবস্থাটা রক্ষিত হবে, সিস্টেমের দশার মানে মানে পরিবর্তন হবে না, অর্থাৎ দশা যে কটা দশা থাকবে বা ফেজ থাকবে, দশার কোনো পরিবর্তন হবে না। যে কটা কারককে ম্যাক্সিমাম যে কটা কারককে আমরা পরিবর্তন করলে মানে ফেজের সংখ্যা পরিবর্তন হবে না, মানে সেই ম্যাক্সিমাম বা তোমার হচ্ছে ঊর্ধ্বতম কারক সংখ্যাকে বলবো আমরা সিস্টেমটির স্বাতন্ত্র মাত্রা। ঠিক আছে? এবার আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে কিন্তু ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে এক নম্বর উদাহরণ, একটা আবদ্ধ পাত্রে জল এবং জলীয় বাষ্প আছে। আবদ্ধ পাত্রে জল ও জলীয় বাষ্প যদি উপস্থিত থাকে, সেই ক্ষেত্রে আমরা মানে ডিগ্রি অফ ফ্রিডমটা আমরা এবার দেখার চেষ্টা করব। তো ধরে নিচ্ছি এটা একটা পাত্র। তো এই পাত্রতে এই পর্যন্ত জল আছে। এবার এই জল মানে একটা সাধারণ উষ্ণতায় যেটুকু যে কোনো উষ্ণতায় থাকতে পারে, সেটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 50 ডিগ্রি, যে উষ্ণতা আছে কোনো অসুবিধা নেই। কিন্তু এই উষ্ণতাতে কী হবে, কিছুটা পরিমাণে ওপরে জলীয় বাষ্প জমা হবে। আর এটা যদি আমি ওপর থেকে সিল করে দিই তাহলে কী হবে, এই জলীয় বাষ্পগুলো এখানে জমা হবে এবং সেটা চারিদিকে একটা চাপ দেবে, যেটাকে আমরা বলি বাষ্পচাপ। ঠিক আছে? জলীয় বাষ্পের যে চাপ দিচ্ছে যে জলীয় বাষ্পটা, সেটাকে আমরা বলে থাকি বাষ্পচাপ। এটা তোমরা সবাই জানো। তাহলে এখানে যেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট সময় পরে কি হচ্ছে, স্যাচুরেটেড ভেপার প্রেসারটা পাবো আমরা, মানে বাষ্পচাপটা পাবো, সম্পৃক্ত বাষ্পচাপটা। সেই বাষ্পচাপটা কখন হচ্ছে না, যখন বাষ্প এবং তরলের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হয়। বোঝা গেল? এবার এর ক্ষেত্রে আমরা স্বাতন্ত্র মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডমটা কত হবে? ডিগ্রি অফ ফ্রিডমটা কত হবে? ঠিক আছে? তাহলে ডিগ্রি অফ ফ্রিডম এটাকে আমরা এফ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। ডিগ্রি অফ ফ্রিডমটা কতটা হবে এক্ষেত্রে? তো এবার বোঝা যাক যে কতগুলো জিনিসকে আমরা পরিবর্তন করলে এখানে ফেজের পরিবর্তন হবে না। এটা যদি আমরা বুঝতে চাই তাহলে দেখব যে এই ক্ষেত্রে কিন্তু ফেজের সংখ্যাটা মানে তোমার হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমটা 1 হবে। কীরকম? মানে তোমার হচ্ছে সিস্টেমটির তাপমাত্রা যদি এখানে উল্লেখ যদি করি তাহলে কিন্তু এখানে তার
যে জলীয় বাষ্প যে উৎপন্ন হচ্ছে তার প্রেসারটা অর্থাৎ মানে বাষ্প চাপটা কিন্তু স্থির হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যাবে। অর্থাৎ তুমি যেখানে 20 ডিগ্রি রাখো তাহলে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্প চাপ হবে, এটা ফিক্সড হয়ে যাবে। 20 ডিগ্রি রাখলেই সাম অবস্থায় কিন্তু এই বাষ্প চাপটা ফিক্সড। এখন 50 ডিগ্রি যদি করি তার জন্য কিন্তু বাষ্প চাপ বাড়বে এবং একটা নির্দিষ্ট হয়ে যাবে, সেটাও ফিক্সড। অর্থাৎ একটা ফিক্সড করে দিলে আর একটা ফিক্সড হয়ে যাচ্ছে। যদি টেম্পারেচারটা পরিবর্তন করি তাহলে তার জন্য বাষ্প চাপটাও কিন্তু স্থির হয়ে যায়, একটা নির্দিষ্ট মান হয়ে যায়, একটা মান নির্দিষ্ট মান প্রাপ্ত হয়ে যায়। ঠিক আছে, তার কারণে ম্যাক্সিমাম একটাকে আমরা কি করতে পারি, ভেরিয়েবল, ওই একটাই ভেরিয়েবল যেরকম তোমার হচ্ছে উষ্ণতা, এই ভেরিয়েবলটাকে যদি আমরা একটা নির্দিষ্ট মান করে দিই তাহলে অন্যটাও ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ এখানে ম্যাক্সিমাম একটা কারক আছে, যেটা কারককে যদি আমরা পরিবর্তন করি তাহলে কিন্তু এখানে দশার কোনো রকম পরিবর্তন হবে না। অপরপক্ষে আমি এটাও বলতে পারি যে যদি আমরা মানে বাষ্পচাপটাকে ফিক্সড করে দিই তাহলে তার জন্য একটা নির্দিষ্ট মানে একটা উষ্ণতাও কিন্তু ফিক্সড হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। ঠিক আছে, এইটা হয়ে গেল মানে তোমার হচ্ছে ওই জন্য এখানে ডিগ্রি অফ ফ্রিডমটা যেটা পেলাম সেটা হচ্ছে 1। আশা করি বোঝা গেল। এবার দ্বিতীয় নাম্বার যদি একটা উদাহরণ দিই, যেমন একটা জলীয় মানে গ্লুকোজের, এটা ধরে নিচ্ছি গ্লুকোজ জলে মেশানো আছে, তাহলে গ্লুকোজের জলীয় দ্রবণ এবং জলীয় বাষ্প। এখন যেটা করা হলো, এইখানে জল তো ছিলই, উপরন্তু এখান থেকে আমি গ্লুকোজ অ্যাড করেছি, অর্থাৎ চিনি অ্যাড করেছি। অ্যাড করার ফলে একটা মানে তোমার হচ্ছে কি হলো না, এখানে একটা সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে। তো আমরা সবাই জানি যে এইখানে নিচে যে দ্রবণটা থাকবে মানে গ্লুকোজের জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণে জলে গ্লুকোজটা থাকবে, কিন্তু তোমার হচ্ছে ওপরে যে বাষ্প আছে সেই বাষ্পতে কিন্তু কোনো রকমের তুমি গ্লুকোজ পাবে না। তাহলে এখানে বাষ্পচাপ আর এখানে তোমার হচ্ছে নিচে আছে মানে গ্লুকোজের জলীয় দ্রবণ, এইটা একটা সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু জলীয় বাষ্পর যে কতটা হবে তার পরিমাণ নির্ভর করছে 1 নাম্বার উষ্ণতা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে গ্লুকোজের গাঢ়ত্ব। তার মানে এখানে কিন্তু দুটো ফ্যাক্টরের উপর কিন্তু এখানে নির্ভর করছে, এবং দুটো ফ্যাক্টরকে যদি তুমি স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন করো তাহলে এই পরিবর্তনের জন্য কি হবে না, ফেজের সংখ্যাটা কিন্তু অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, আর এই দুটো ফ্যাক্টর দিয়ে ন্যূনতম এই দুটো ফ্যাক্টর দিয়ে আমরা কি করতে পারি না, প্রতিটি দশায় এই সিস্টেমের প্রতিটি দশাকে আমরা কি করতে পারি না, বিশ্লেষণ করতে পারি। তার জন্য আমরা বলবো এই সিস্টেমের ক্ষেত্রে ফেজের সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এই ক্ষেত্রে ফেজ ডিগ্রি অফ ফ্রিডমের সংখ্যা এফ এর সংখ্যাটা হচ্ছে 2। বোঝা গেল? এবার আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ 3 নাম্বার উদাহরণ হচ্ছে যে জল, বরফ এবং বাষ্প, এই মানে জলীয় বাষ্প আর কি, জলীয় বাষ্প, জল এবং বরফ এই তিনটেই যদি একসঙ্গে সাম্যাবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমের মানটা কত হবে। ঠিক আছে, এইটা আমাদের জানার বিষয় এখন। তো এখানে তাকাও যে কোনো একটা মানে নির্দিষ্ট উষ্ণতায় কিন্তু এই তিনটে মানে বরফ মানে সলিড স্টেট, লিকুইড স্টেট এবং মানে গ্যাসিয়াস স্টেট, এই তিনটি স্টেট একই সাম্যাবস্থায় থাকবে এরকম হবে, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট উষ্ণতা, একটা নির্দিষ্ট চাপ এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারে কিন্তু মান পাওয়া যাবে। অর্থাৎ একটাই নির্দিষ্ট উষ্ণতা, একটাই নির্দিষ্ট মানে চাপ এবং নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে এগুলো সমান হয়ে যায়। আমি যেটা বললাম এখানে একটা নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট চাপে কিন্তু এই মানে তিনটে ফেজ একসঙ্গে অবস্থান করতে পারে, এক্সিস্ট করতে পারে এবং ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, তো এখন তিনটি দশা একত্রে অবস্থান করছে এখানে। আর এই ক্ষেত্রে আমি যেটা বললাম, আমি চাপ, উষ্ণতা এবং এই দুটোর মধ্যে মানে তুমি কোনো একটা যদি মান পরিবর্তন করে দাও তাহলে কিন্তু এখানে ফেজের মানে যে তিনটে ফেজ আছে, একটা বড় মানে সলিড ফেজ, একটা হচ্ছে লিকুইড ফেজ, একটা হচ্ছে মানে গ্যাসিয়াস ফেজ, তো তিনটে ফেজ কিন্তু আর থাকবে না। তুমি যে কোনো একটা পরিবর্তন করলে এই ফেজ মানে তোমার হচ্ছে তিনটে ফেজ থাকবে না, সে মানে ফেজটা পরিবর্তিত হয়ে দুটো ফেজে পরিণত হবে। ফলে একটা নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপের ক্ষেত্রেই কিন্তু এই তিনটে ফেজ একসঙ্গে কোএক্সিস্ট করে।
ফলে আমরা কোনো মানে রাশিটাকে আমরা পরিবর্তন করতে পারবো না এখানে, না চাপ না উষ্ণতা, যে কোনোটা পরিবর্তন করলে এটা মানে দশা সংখ্যার পরিবর্তন হয়ে যাবে। ফলে একটাও কোনো কারক বা মানে ভেরিয়েবল আমরা এখানে পরিবর্তন করতে পারবো না, তার কারণে কিন্তু এফ এর মান এখানে শূন্য হয়ে যাবে। বোঝা গেল? আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দশা সাম্যের শর্ত। অর্থাৎ যে একাধিক দশা অর্থাৎ ফেজগুলো তারা যে সাম্যাবস্থায় থাকবে, তো এই সাম্যাবস্থার শর্তগুলো কি 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 মানে কোন কোন শর্তে এই সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে হেটেরোজেনিয়াস সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে? তো এর ক্ষেত্রে আমরা জানবো যে দশা সাম্যের তিনটে সূত্র রয়েছে, মানে শর্ত রয়েছে, দশা সাম্যের জন্য মানে বিভিন্ন দশার মধ্যে সাম্যাবস্থা প্রতিষ্ঠা হওয়ার জন্য তিনটে শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে দুটি দশার উষ্ণতা সমান হতে হবে। অর্থাৎ ধরো লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেট যদি এরকম কি হয় সাম্যাবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হতে হবে না লিকুইড স্টেটের টেম্পারেচার এবং গ্যাসিয়াস স্টেটের টেম্পারেচারটা কি হতে হবে না সমান হতে হবে। যেমন এখানে তরল জল এবং ধরে নাও জলীয় বাষ্প, এখন মানে বাষ্প ধরে নিচ্ছি, ঠিক আছে? স্ফুটনাঙ্কে কি হচ্ছে না এভাবে তরল জল আর বাষ্পের মধ্যে ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠা হয়েছে, তোমার একটা ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠা হয়েছে। সেই ক্ষেত্রে কি হবে, ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠা হতে গেলে এইখানে বাষ্পের উষ্ণতা যদি টি হয় তাহলে জলের উষ্ণতাও কিন্তু টি হতে হবে, তবেই কি হবে না একটা ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠা হবে। ঠিক আছে? তার মানে তরল অবস্থা এবং বাষ্পীয় অবস্থা, যে এই যে দুটো অবস্থার মধ্যে যে রয়েছে মানে একটা ইকুইলিব্রিয়াম রয়েছে বা সাম্যাবস্থা বিরাজ করছে, তো এই সাম্যাবস্থা বিরাজ করবে একটা মানে মানে ওই প্রতিটি ফেজের উষ্ণতাটা কিন্তু সমান হতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দ্বিতীয় শর্ত যেটা, এটা ছিল এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে দুটি দশার চাপ সমান হতে হবে। দুটি দশার চাপ সমান হতে হবে, ঠিক আছে? যেমন তরল জল এবং জলীয় বাষ্প যদি সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ আমরা বয়লিং পয়েন্টটা ধরতে পারি। বয়লিং পয়েন্ট 100°C উষ্ণতায় যেটা হয়, বয়লিং পয়েন্ট 100°C উষ্ণতায় হয় এটা। তো তখন কি হচ্ছে না বাইরে মানে তরল জলের যে চাপ আর বাষ্প চাপ এটা কিন্তু সমান হয়ে যায়, এর জলীয় বাষ্পর চাপটাও 1 ATM এর সঙ্গে সমান হয়ে যায়। ফলে যেটা বলা হচ্ছে যে দুটি দশার চাপটা কিন্তু সমান হতে হবে। বোঝা গেল? আর তৃতীয় নাম্বার যেটা মানে আমরা শর্তটা পড়ব, তৃতীয় নম্বর শর্তটা হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়াল, অর্থাৎ দুটি দশার রাসায়নিক বিভব একই হতে হবে। দুটি দশার রাসায়নিক বিভব বা কেমিক্যাল পোটেনশিয়াল বলা হয় এটাকে। কেমিক্যাল পোটেনশিয়াল এটাকে আমরা সাধারণত মিউ দ্বারা প্রকাশ করে থাকি। তো দুটি দশার ক্ষেত্রে মিউ এর মান কিন্তু সমান হতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা আমি দেখাচ্ছিলাম লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে যদি দেখাই, তাহলে এই ক্ষেত্রে টেম্পারেচারটাও সমান হতে হবে, টেম্পারেচার সমান হতে হবে, প্রেসার সমান হতে হবে, ঠিক আছে? আর যেটা হচ্ছে মিউ মানে হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়ালটা দুটো দশার ক্ষেত্রেই কিন্তু সমান সমান হতে হবে, তবেই কিন্তু সেখানে সাম্যাবস্থাটা প্রতিষ্ঠা হবে। বোঝা গেল? এই তিনটে আমরা দেখব। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার সমান হতে হবে। তো এটা আমরা কিভাবে প্রকাশ করব, এবার সেটা দেখা যাক। ধরে নিচ্ছি যে দশা 1 মানে দুটো দশা আছে, দশা 1 নম্বর দশা, 2 নম্বর দশার সঙ্গে তোমার হচ্ছে কি সাম্যাবস্থায় আছে, তাহলে দশা 2 এরা সাম্যাবস্থায় আছে। তো এখানে দুটো জিনিস ফিক্সড থাকতে হবে, সেটা এক নম্বর হচ্ছে শক্তি। ধরে নিচ্ছি যে শক্তি ও আয়তন, শক্তি এবং আয়তন এটা কি আছে ফিক্সড আছে, অর্থাৎ ই এবং ভি এই দুটো ফিক্সড স্থির।
এরকম যদি থাকে দুটো দশা যাদের মধ্যে মানে 1 নম্বর দশা এবং 2 নম্বর দশার মধ্যে শক্তি এবং আয়তনটা কিন্তু স্থির আছে, যদি এরকম হয় তাহলে মানে উষ্ণতার শর্তটা কিভাবে পাবো না, দেখো তাপগতিবিদ্যার শর্তানুসারে ডিএস অর্থাৎ এনট্রপির পরিবর্তন অ্যাট কনস্ট্যান্ট ভি ইউ, এখানে ভি মানে আয়তন আর ইউ লিখেছি আমি, ইউটা আন্তঃশক্তি বা এই যে আমি এখানে শক্তি লিখেছি, ই লেখা যায় আবার ইউও লেখা যায়, তো আমি যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে এইটার যে বলেছি মানে লিখলাম যেটা যে ডিএস অ্যাট কনস্ট্যান্ট ভি অ্যান্ড ইউ, অর্থাৎ যখন সিস্টেমের আন্তঃশক্তি এবং আয়তন যখন ফিক্সড থাকে তখন তখন কি হচ্ছে এনট্রপির পরিবর্তন, এইটা কত হবে না 0 হবে যদি সাম্য অবস্থায় থাকে তাহলে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে বলতে পারবো যে DS1 প্লাস DS2 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0। তাহলে এটা যেটা দেখতে পেলাম যে এটা ইজ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, তাহলে DS1 আর DS2 এটার পরিবর্তনটা কি, DS1 হচ্ছে 1 নম্বর দশার জন্য এনট্রপির পরিবর্তন, আর এটা হচ্ছে 2 নম্বর দশার মানে এনট্রপির পরিবর্তন, এটা সমান সমান হচ্ছে 0 হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি ওই যে যেটা বলছি যে 1 আর 2 এখানে মানে 1 নম্বর দশা এবং 2 নম্বর দশাকে রিপ্রেজেন্ট করার জন্য এটা বলা হচ্ছে বা মানে প্রকাশ করার জন্য বলা হচ্ছে। তো এখন ধরে নিচ্ছি যদি মানে দশা 1 অত্যন্ত কম পরিমাণ তাপ দশা 2 থেকে শোষণ করে, তাহলে কি বললাম, এটা ধরো 1 নম্বর দশা, এটা 2 নম্বর দশা, তাহলে এখান থেকে যদি খুব অল্প পরিমাণ তাপ শোষণ করে, খুবই অল্প পরিমাণ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে ডিএস ওয়ান অর্থাৎ মানে এই যে অল্প পরিমাণে 1 নম্বর দশা থেকে 2 নম্বর দশাতে 2 নম্বর দশা থেকে 1 নম্বর দশাতে কি হলো, তাপের পরিবর্তন হলো, তাপ এলো, তাহলে DS1 অর্থাৎ এই 1 নম্বর সিস্টেমে এনট্রপির পরিবর্তনটা কত হবে না ডেল্টা কিউ ডিভাইডেড বাই হচ্ছে T1, অর্থাৎ ডেল্টা যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে আমরা একটা মানে অ্যাবসলিউট টেম্পারেচার দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে না, তোমার হচ্ছে আমরা এনট্রপির পরিবর্তনটা পাই, আমরা থার্মোডাইনামিক্স থেকে এটা জেনে এসেছি। তাহলে মানে দশা 2তে যে পরিমাণ এনট্রপির পরিবর্তন হবে মানে DS2 ইজ ইকুয়াল টু কত হবে, এটা হবে মাইনাস ডেল্টা কিউ বাই T2, ধরে নিচ্ছি এটা T1 টেম্পারেচার আছে, এইটা হচ্ছে T2 টেম্পারেচার ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে T1 টেম্পারেচার আছে ধরে নিচ্ছি। এখন আমরা প্রমাণ করব যে T1 ইজ ইকুয়াল টু T2, তাহলে আমাদের মানে প্রমাণ হয়ে যাবে যে দুটো দশা মানে 1 নম্বর এবং 2 নম্বর দশা প্রতিটি দশার ক্ষেত্রেই উষ্ণতাটা সমান রাখতে হবে, এইটা ক্রাইটেরিয়া আমরা এখান থেকে প্রমাণ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটা থার্মোডাইনামিক্স থেকে পেলাম, এগুলো হচ্ছে এনট্রপির ডেফিনেশন থেকে পাচ্ছি আমরা। এবার আমরা এইখানে এটা বসিয়ে দেবো মানটা, তাহলে DS1 এর পরিবর্তে আমরা যেটা বসাবো ডেল্টা কিউ বাই T1 মাইনাস ডেল্টা কিউ বাই T2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হবে 0 হবে। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা যে T1 ইজ ইকুয়াল টু এখান থেকে T2 হবে, অর্থাৎ ফেজ 1 এবং ফেজ 2 এখানে যেটা পেলাম যে T1 ইজ ইকুয়াল টু T2, অর্থাৎ ফেজ 1 এবং ফেজ 2 এর দুটো দশারই উষ্ণতা কিন্তু সমান হতে হবে। এইরকম করে বাকিটাও আমরা P1 ইজ ইকুয়াল টু P2 এবং μ1 ইজ ইকুয়াল টু μ2, অর্থাৎ 1 নাম্বার মানে সাম্য অবস্থায় কী হবে, 1 নাম্বার দশা এবং 2 নম্বর দশা প্রত্যেকটা দশারই কিন্তু চাপ সমান হতে হবে এবং প্রত্যেকটা দশা কেমিক্যাল পোটেনশিয়াল অর্থাৎ রাসায়নিক বিভবটা মানটা কিন্তু সমান হতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত হয়ে গেল। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গিবসের দশা সূত্র বা গিবস ফেজ রুল, ঠিক আছে। তো এখন আমরা আগে থেকে যেগুলো জানি সেগুলো হচ্ছে কম্পোনেন্ট বা তোমার হচ্ছে কম্পোনেন্ট মানে তোমার হচ্ছে কম্পোনেন্টের সংখ্যার কথা বলেছিলাম আমি, যে কোনো একটা সিস্টেমে কতগুলো উপাদান রয়েছে, কম্পোনেন্ট মানে উপাদানের কথা বলেছি, উপাদান, তারপরে ফেজের কথা বলেছি, তারপরে ডিগ্রি অফ ফ্রিডম বলেছি, এইগুলোকে যে সূত্র দ্বারা কোরিলেট করা যায় সেটাই হচ্ছে গিবসের সূত্র বা গিবসের দশা সূত্র, ঠিক আছে। তো গিবসের দশা সূত্র কি বলছে যে কোনো সিস্টেম মানে অবভিয়াসলি সেটা অসমসত্ব সিস্টেম হবে, ঠিক আছে। তো বলা হচ্ছে যে কোনো অসমসত্ব সিস্টেমের সাম্যাবস্থা যদি মানে কেবলমাত্র উষ্ণতা, চাপ এবং গাঢ়ত্বের উপর নির্ভরশীল হয়, তবে ওই সিস্টেমের ক্ষেত্রে স্বাতন্ত্র মাত্রা আর ওই সিস্টেমের দশা সংখ্যার যোগফল কি না স্বাতন্ত্র্যের মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম F
এবং ওই সিস্টেমের দশা সংখ্যার যোগফল, অর্থাৎ দশা সংখ্যাটাকে আমরা মানে ফেজটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে ফেজ এবং তোমার হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, এই দুটোর যোগফল কি বলছে না ওই সিস্টেমের কম্পোনেন্ট, ঠিক আছে, ওই সিস্টেমের কম্পোনেন্ট অর্থাৎ উপাদান সংখ্যা এর থেকে তোমার হচ্ছে 2 বেশি হবে, এটা বলা হচ্ছে। অর্থাৎ মানে যেটা বলা হলো, তাহলে কোনো যেটা বলা হলো যে তোমার কোনো একটা সিস্টেমের যদি উষ্ণতা, চাপ এবং গাঢ়ত্বের উপর যদি নির্ভরশীল হয়, কোনো একটা অসমসত্ব সিস্টেমের সাম্যাবস্থাটা যদি এদের উপর নির্ভরশীল হয়, তাহলে কি বলা হলো যে স্বাতন্ত্র্য মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম এবং দশা সংখ্যা অর্থাৎ পি এদের যোগফল, অর্থাৎ যেটা বললাম এফ এবং পি এর যোগফলটা কি হচ্ছে না সর্বদা যোগফলটা উপাদান সি এর মানে কম্পোনেন্ট যেটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট বা উপাদান, সেটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে সি থেকে সি অপেক্ষা কি হচ্ছে 2 বেশি হবে, তাহলে সি প্লাস 2, অর্থাৎ আমরা এই সূত্রটা পেলাম। তার মানে বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2, এইটা হচ্ছে ফেজ রুল, গিবসের ফেজ রুল এটা, ঠিক আছে। এখন আমরা দুই একটা উদাহরণ দিয়ে দেখে নিই যে তোমার হচ্ছে এখানে কিভাবে একটা উদাহরণ দিয়ে আমরা ফেজ মানে স্বতন্ত্র মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডমের মানটা কিভাবে বার করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে একটা যেমন দেখো, একটা উদাহরণ ধরি যে NH4Cl গ্যাসীয় অবস্থায় আছে, এইটা ভেঙে তৈরি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এবং তৈরি হচ্ছে HCl গ্যাস, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তিনটেই গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে এই ক্ষেত্রে ফেজ বা পি সমান সমান কত হবে, 1 হবে, একটাই ফেজে আসে, এই ক্ষেত্রে ফেজের মান 1, ঠিক আছে। আর ধরে নিচ্ছি এর মানে পার্সিয়াল প্রেসার অ্যামোনিয়ার ক্ষেত্রে যে পার্সিয়াল প্রেসারটা হবে এইটা নট ইজ ইকুয়াল টু পার্সিয়াল প্রেসার অফ HCl, এই দুটো যদি আলাদা হয় সেই ক্ষেত্রে কম্পোনেন্টের সংখ্যাটা কত হবে, কম্পোনেন্ট সি এর মানটা হচ্ছে 2, ঠিক আছে। যদি এটা আলাদা হয় তাহলে এর ক্ষেত্রে 2 হবে। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু কত পাবো, তাহলে এফ এর মানটা আমরা জানি ওই যে এফ ইজ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2, তাহলে এফ ইজ ইকুয়াল টু পাওয়া গেল সি এর মান কত পেলাম, সি এর মান পেয়েছি 2, সরি এটা যদি নট ইজ ইকুয়াল টু হয় তাহলে এটা হবে 2, আর যদি এখানে যদি এটা ইজ ইকুয়াল টু এটা হয় অর্থাৎ এর পার্সিয়াল প্রেসার যদি সমান হয় সেই ক্ষেত্রে কিন্তু সি এর মান 1 হবে। তাহলে আমি যখন নট ইজ ইকুয়াল টু এটা হচ্ছে তখন আমি যেটা ধরছি তখন মানটা বসিয়ে দিয়েছি, সি এর মান হচ্ছে 2, পি এর মান কত 1, তার মানে 1, আর এখানে প্লাস 2 যদি করি তাহলে যেটা হচ্ছে মানে ডিগ্রি অফ ফ্রিডমের মানটা বের হচ্ছে 1, ঠিক আছে। কম্পোনেন্টের সংখ্যা এখানে 2, তাহলে এখানে যেটা বেরোলো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ফেজ পেলাম আমরা 1, সি এর মান পেলাম 2, তাহলে এখানে মানটা যদি বসিয়ে দিই তাহলে যেটা হবে 4 থেকে 1 বার 3, তাহলে এফ এর মান দাঁড়াবে 3। এবং যদি এখানে কম্পোনেন্ট সংখ্যা এটা যদি সমান সমান হয়ে যায়, ফেজ পার্সেল প্রেসার নাই অ্যামোনিয়া এবং পার্সেল প্রেসার HCl এর পার্সেল প্রেসার যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো সি এর এই জায়গাটাতে লিখতে পারবো 1, তখন কিন্তু এখানে 1 বসাবো আর এই বাকি দুটো যেটা আছে সেটা বসাবো, তাহলে যেটা হবে এই মানে এফ এর মান বা ডিগ্রি অফ ফ্রিডমের মান কিন্তু সেই ক্ষেত্রে তোমার হচ্ছে 2 বেরোবে, ঠিক আছে। তাহলে এরপরেও কতগুলো উদাহরণ আছে, এটা আমি দিয়ে দেবো PDF আকারে, তোমরা একটু দেখে নিও, না বুঝতে পারলে আমাকে বলবে। আজকে এই পর্যন্তই থাক।